কোথায় যাচ্ছ দাদু? রাজসভায় যাচ্ছি রে। তা আজ এত তাড়াতাড়ি যাচ্ছ যে? ওই যে সামনে রথযাত্রা, সেই নিয়ে মহারাজ আজ একটা আলোচনা করবেন বলেছেন। দেখো দাদু, এবারে রথের মেলা যেন খুব জাঁক করে হয়। হ্যাঁ রে বাবা, হবে। না, আজ ঠিক সময়ে রাজসভায় পৌঁছতেই হবে, না হলে মহারাজ খুব রেগে যাবেন। ওরে বাবা রে, বাবা রে, গেলাম 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 গেলাম। ওরে বাবা, কোমরে কি লাগলো রে বাবা? ওরে বাবা, ডান পায়ের গোড়ালিটা মনে হচ্ছে মচকে গেছে। ওরে বাবা, কি টনটন করছে রে। কিন্তু কিন্তু পায়ে পা জড়িয়ে পড়লাম কি করে? বুঝতে পেরেছি, আমাকে ফেলে দেবার জন্য এটা একটা ফাঁদ। কিন্তু কিন্তু অন্তর্ঘাতটা করলো কে? না না, এখন এসব ভাবতে গেলে রাজসভায় পৌঁছতে দেরি হয়ে যাবে। যাই, খুঁড়িয়ে খুঁড়িয়ে যাই। কি হলো মহারাজ? আপনার কথা মতো সকলেই সাত তাড়াতাড়ি চলে এলাম, কিন্তু সভার কাজ শুরু করতে এত দেরি করছেন কেন? আহা, গোপাল তো এখনো এসে পৌঁছয়নি। গোপাল না আসে না আসুক মহারাজ, আমি কিন্তু উপস্থিত। আরে আরে আরে, বৈদ্য যে, ওদিকে আমাদের মন্ত্রী মশাইয়ের শরীর গতি কেমন? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই এখন একটু সুস্থই আছেন। ওই গিন্নিমা তার দেখাশোনা করছেন। আর উনি তো আমায় বললেন যে আপনি রাজসভায় যান, ওকে দেখাশোনার করার জন্য তো আমি আছি। আর কোনো দরকার পড়লে আমি আপনাকে ঠিক ডেকে নেব। আমি প্রতিদিন ওই নিয়ম করে রাজসভায় আসার আগে একবার ওর বাড়ি গিয়ে ভালো করে পরীক্ষা করে আসব, দেখে আসব যে উনি কেমন আছেন। বাহ বৈদ্য বাহ, তুমি ধন্য হে বৈদ্য, ধন্য। আচ্ছা মহারাজ, কিন্তু গোপাল কোথায়? ওর কি আজকেও দেরি? ও আবার দেরি করবে না? দেরি করে আসবে আর এসেই জুড়ে দেবে নানান বাহানা। কোনোদিন নাকি রান্না হয়নি, কোনোদিন বাড়িতে লোক এসে গিয়েছিল। না 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 মহারাজ, গোপালের এরকম বিয়াদবি আর সহ্য করা যায় না। হ্যাঁ, ঠিক আছে, শুরু করো তাহলে রাজসভার কাজ। কিন্তু গোপালকে ছাড়াই প্রতি বছর গোপালই তো রথযাত্রার একটা বড় ভূমিকা নেয়। যখন নিয়েছিল তখন নিয়েছিল, এবার আমরাও দেখিয়ে দেব গোপালকে ছাড়াই রথযাত্রা সুসম্পন্ন করা যায়। মহারাজ, আমি ভেবেছি এবারে রথের মেলা 10 দিন ধরে চলবে। হ্যাঁ, সেই মেলায় খাবার দাবার, শাড়ি গয়নার দোকান থাকবে। হ্যাঁ, আর হ্যাঁ, সঙ্গে থাকবে নাগরদোলা আর সার্কাস। সার্কাস? হ্যাঁ মহারাজ, সার্কাস। লোকের নামমাত্র পয়সা দিয়ে সার্কাসে দেখতে পাবে নানান শারীরিক কসরত আর ম্যাজিক খেলা। ম্যাজিক খেলা? হ্যাঁ মহারাজ, সারা রাজ্যের লোক তো চমকে যাবেই, আর সেই সাথে মুর্শিদাবাদের নবাবের চোখও প্যারা হয়ে যাবে। হ্যাঁ, বাবা বাবা বাহ, খুব ভালো চিন্তা ভাবনা করেছো। তাহলে কাল থেকেই কাজ শুরু করে দাও। শুরু তো করে দিতেই পারি, তবে মহারাজ আপনাকেও কিন্তু কথা দিতে হবে যে গোপাল যেন এ ব্যাপারে কোনো মাতব্বরি করতে না আসে। হ্যাঁ, না 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 না, কোনো রকম মাতব্বরি করতে দেবো না ওকে। ওই যে বড় মাতব্বর এসে গেছেন। গোপাল, আজও এত দেরি হলো কেন? আগে মহারাজ, তাড়াতাড়ি আসছিলাম, হঠাৎ একটা দড়িতে পা জড়িয়ে গিয়ে পড়ে গেলাম মহারাজ। দেখলেন তো মহারাজ, কি বলেছিলাম? দেরি করে আসবে আর এসেই জুড়ে দেবে বাহানা। না না, বাহানা নয় মহারাজ, বিশ্বাস করুন, সত্যি পা জড়িয়ে পড়ে গিয়েছিলাম। দেখুন আমার গোড়ালিটা কেমন ফুলে গেছে। সারাটা পথ খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেরি হয়ে গেল মহারাজ। বেশ করেছো, দেরি করেছো। নাও, এখন বেশি কথা না বাড়িয়ে চুপচাপ নিজের জায়গায় বসে পড়ো। শুনলে তো মহারাজের কথা,
এবার মন্ত্রী হিসেবে আমি বলছি, কথার মাঝে একটাও কথা বলবে না। হ্যাঁ, কথা বলে সবার কাজ মোটেই নষ্ট করবে না। বলো বলো মন্ত্রী, তোমার কথা বল। বলছিলাম কি মহারাজ, এত কিছু করতে গেলে তো অনেক অর্থের প্রয়োজন হবে। বলো কত লাগবে? লাগবে তো অনেক, তবে এখন 1000টি দিলে কাজ শুরু করতে পারি। দেখছেন তো মহারাজ, গোপাল ফুট কাটছে। হ্যাঁ, গোপাল, তোমায় কথা বলতে বারণ করেছি না? শোনো মন্ত্রী, গোপালের কথায় পাত্তা দিও না তো। তোমার কাজ তুমি করে যাও, আর আজই রাজসভা থেকে যাবার সময় নিয়ে যেও। যথাজ্ঞা মহারাজ। ইস, দেখি দেখি গোড়ালিটা একটু একটু চুন হলুদ লাগিয়ে দি। উহু, আস্তে আস্তে গিন্নি, আস্তে আস্তে, বড্ড গরম যে। গরম গরম লাগালেই ব্যথা তাড়াতাড়ি কমে যাবে। এই, কেন কেন একটু দেখে চলতে পারো না? দেখেই চলছিলাম, হঠাৎ একটা দড়িতে পা জড়িয়ে পড়ে গেলাম, বুঝলে। মনে হয় কেউ ইচ্ছে করে আমাকে ফেলে দিয়েছে। আচ্ছা, তোমাকে ফেলে দিয়ে কার কি লাভ বলো তো? সেটাই তো ভাবছি গিন্নি। দেখি পড়ে গিয়ে আমার পা মুচকে যেতে কার কি লাভ হলো। এই নাও মন্ত্রী, হাজারি আছে এতে। যাও যাও, কাজ শুরু করে দাও। দেখো ধুমধামের যেন কোনো ত্রুটি না হয়। কোনো চিন্তা করবেন না মহারাজ। এক দাওতে হাজার। মহারাজ, এবার তুমি দেখবে রথযাত্রা কাকে বলে। আরে গোপালের নাতি নাতনিরা আসছে না? এবার আমার এই কর্মযজ্ঞে ওদেরকেও হাত করতে হবে। এই যে পুটি, এই গুলটে, একবার এদিকে আয় তো। বলুন, কি বলবেন? কদিন পরেই তো রথযাত্রা, জানিস তো? এবার রথযাত্রায় খুব ধুমধাম হবে। হ্যাঁ, মেলায় নাগরদোলা আসবে, সার্কাস আসবে। হ্যাঁ, তাই নাকি? তাহলে তো বেতার মজা হবে। মেলায় পাঁপড় ভাজা আর গুড়ের জিলিপি খাওয়ার জন্য আমি তোদের পয়সা দেবো। হ্যাঁ, সত্যি? তবে তার বিনিময়ে তোদেরও আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? জানিস তো, আজ রাজসভায় যাওয়ার সময় তোদের গোপাল দাদুর পা মচকে গেছে রে। ওমা, তাই নাকি? তোরা শুধু রোজ আমাকে এসে খবর দিয়ে যাবি যে গোপাল কেমন আছে আর কোথায় যাচ্ছে। আসলে গোপালকে নিয়ে বড় চিন্তায় আছি আমি, বুঝলি না? ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা রোজ আপনাকে গোপাল দাদুর খবর দিয়ে আসবো। দাদু, তোমার নাকি পা মুচকে গেছে? তোরা কি করে জানলি? রাস্তায় মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হলো, তিনিই তো বললেন। জানো দাদু, মন্ত্রী মশাই রথের মেলায় আমাদের পাঁপড় ভাজা আর গুড়ের জিলিপি খাওয়াবে বলেছে। তার জন্য শুধু তোমার খবর দিতে হবে ওকে। এতক্ষণ ধরে শুধুই ভেবে যাচ্ছিলাম যে আমার পা মুচকে যেতে কার কি লাভ হলো, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছিলাম না। কি গো দাদু, কি ভাবছো? না রে, কিছু ভাবছি না। তবে মন্ত্রী মশাই যখন যেতে বলেছেন তখন অবশ্যই যাবি, আর গিয়ে বলবি আমার পায়ের যে অবস্থা তাতে রথের আগে কেন, রথের পরেও আমি বোধহয় ভালো করে হাঁটতে চলতে পারবো না। আমাদের ডেকে পাঠিয়েছিলেন মন্ত্রীমশাই? হ্যাঁ, আরে কি দেখছি, এই যে ঘটা। তুই আবার কবে এলি জামাই ষষ্ঠী খেয়ে? হ্যাঁ, এই এলাম। আর আসতেই বটার মুখে শুনলাম যে আপনার নাকি একটা ছোট্ট কাজ আছে। তাই ঘটা আসতেই আপনার কাজটাও তাড়াতাড়ি করে দিলাম। হ্যাঁ, বাহ বাহ, তার জন্যই তো মন্ত্রীমশাই থেকে শুরু করে আমি তোদের কাজকে এত ভরসা করি। ভরসা করি।
তা কাজটা কিরকম করেছি বলুন? যাকে বলে ত্রুটিহীন ক্রিয়াকর্ম। হ্যাঁ, মানতেই হচ্ছে কাজটা খুব ভালো রকমই করেছিস। আমি খুব খুশি হয়েছি তোদের কাজে। হ্যাঁ তাহলে আমাদের ডান হাতে কিছু দিয়ে আমাদেরকেও খুশি করে দিন। হ্যাঁ? হ্যাঁ, দেবো দেবো, এই নে এই নে। বাবা, এত বড় একটা কাজের জন্য ভিতরে কারা যেন কথা বলছে। এখন তাহলে দরজার পাশেই চুপ করে দাঁড়িয়ে থাকি। এই তোদের বড় দোষ, কিছুতেই যেন খুশি হোস না। ঠিক আছে, কৃষ্ণনগর ছেড়ে চলে যাওয়ার দিন তোদের হাত একেবারে ভর্তি করে দিয়ে যাব। এখন আয় আয় তো আয়। গিনি, ও গিনি, সবে চোখটা একটু লেগেছিল, অমনি দিলে তো আমার ঘুমটা ভাঙিয়ে। ঘুম ভাঙালাম কি আর সাধে? আজ যা করে এসেছি না, তা শুনলে আনন্দে তুমি নাচতে শুরু করে দেবে গো, নাচতে। মন্ত্রী মশাই কি এমন কাজ করে এলো বলতো? চল জানলার পেছনে গিয়ে ভালো করে শুনি। তা কি এমন কাজ শুনি? প্রথমত বটা ঘটাকে দিয়ে ফাঁদ পেতে গোপালকে বেশ কিছুদিনের জন্য ল্যাংড়া করে দিয়েছি। তাই নাকি? আর রথের মেলায় সার্কাস আর নাগরদোলার ভুজুং দিয়ে মহারাজের কাছ থেকে হাজার নিয়ে এসেছি। তাতে আমার কি? ওইটা তো রথের মেলাতেই খরচ হবে। তোমার মুন্ডু হবে। শোনো শোনো, রথের মেলার আগেই সব নিয়ে আমি ভাগলবা হয়ে যাব গো। তাই কোথায় যাবে? কেন, তোমার বাপের বাড়ি? সেখানে গিয়ে ব্যবসা শুরু করে দিলেই বড়লোক হয়ে যাব আমি। এই সামান্য বেতনের মন্ত্রীর চাকরি আর করতে হবে না আমাকে। আর আমাকে নতুন নতুন গয়না আর শাড়ি কিনে দেবে তো? দেব না মানে? শাড়ি আর গয়না একেবারে মুড়ে দেব তোমায়। তুমি না খুব ভালো। আরে আরে আরে, বলা নেই ক নেই, হুড়মুড় করে ঘরের মধ্যে ঢুকে বললি যে বলো। তুমি এখন ভেতরে যাও, ভেতরে যাও। বারে, আপনি তো দাদুর খবর নিয়ে আসতে বলেছিলেন। তাই বলে এত তাড়াতাড়ি? দেরি হলে আপনি যদি আবার পাঁপড় গুড়ের জিলিপি কিনে না দেন। ও হ্যাঁ, বলেছিলাম বটে। তা বল, গোপাল এখন কেমন আছে? ভালো নয় মন্ত্রী মশাই, গোড়ালিটা ফুলে একেবারে ঢোল হয়ে গেছে। পায়ের যন্ত্রণায় খুব বাবারে মারে করছে। পায়ের যে অবস্থা, তাতে রথের আগে ভালো হবে বলে মনে হয় না। এটাই তো চেয়েছিলাম, আমার পথের কাঁটা পায়ের যন্ত্রণা নিয়ে কেঁতরে যাবে, আর সেই ফাঁকে আমি পুরো। কি মন্ত্রী মশাই, খবর এনে দিলাম, আপনি খুশি হননি? না মানে, এই দেখো কি বলছি। খুশি হবো কেন? গোপালের এই বিপদে আমি দুঃখ পেয়েছি, খুবই দুঃখ পেয়েছি। গোপালকে বলিস তাড়াতাড়ি ভালো হয়ে যেতে। যা যা, এখন যা, তোরা আয়। কাল আবার আসবো তো মন্ত্রী মশাই? না না, তোদের আর কষ্ট করে আসতে হবে না। তাহলে আমাদের পাওনা? পাবি রে পাবি, ঠিক দিনেই পাবি। এখন তোরা আয়, যা। কিরে, মন্ত্রী মশাইকে আমার খবর দিয়েছিস তো? শুধু দিনই দাদু, গরমা গরম খবর এনেছি। কিরকম কিরকম শুনি? রথের মেলার জন্যে মন্ত্রী মশাই তো মহারাজের কাছ থেকে বাজার নিয়েছে। তা তো নিয়েছে, কিন্তু ওই দিয়ে রথের মেলা না করে যে মন্ত্রী মশাই পালিয়ে যাবে। পালিয়ে যাবে কোথায়? মন্ত্রী মশাইয়ের শ্বশুর বাড়ি, ওই যে সেখানে ব্যবসা করে বড় লোক হবে। বটে, মহারাজকে ঠকিয়ে ব্যবসা করাচ্ছি। মন্ত্রী মশাই, তুমি নিজেকে বড় চালাক মনে করো, তাই না? কিন্তু ওই যে কথাই আছে, অতি চালাকের গলায় দড়ি। তোমার মনে হচ্ছে তাই হল। কিন্তু মন্ত্রী মশাই পালিয়ে গেলে রথযাত্রা, রথের কি হবে? আরে হবে রে বাবা, হবে হবে, সব হবে। আমজকে ঘরে বসে গেছি বটে, কিন্তু মরে তো যাইনি। তোরা এখন বাড়ি যা, আর মাঝে মধ্যে। সে আর তোমাকে বলতে হবে না দাদু, আমরা আড়ালে আবডালে ঠিক খবর এনে দেবো তোমায়। এই তো কথার মতো কথা। আমায় ডেকেছেন মহারাজ? দেখেছি তো বটে, কিন্তু এদিকের কি ব্যাপার বলো তো? মানে দুদিন বাদেই তো রথযাত্রা,
কিন্তু তার তো কোনো আয়োজনই দেখছি না। হবে মহারাজ, হবে। ঠিক দিনে দেখবেন মেলার মাঠে একেবারে হুশ করে সব কিছু হয়ে গেছে। মহারাজ, আমি তো আর গোপাল নেই যে ঢিকিস ঢিকিস করে কাজ করব। আমার কাজ হচ্ছে চোখের পলকে। তাহলে এত দেরি? দেরি তো ইচ্ছে করেই করছি মহারাজ। আগে ভাগে করে ফেললে যদি আবার নবাবের কানে চলে যায়, হ্যাঁ, তিনি যদি আবার কোনো ব্যাগরা দেন, তার উপরে আমার গোপাল, সে তো মেলা ভুন্ডুল করতে নানান কলকাঠি নাড়তে পারে। কথাটা মন্দ বলনি। তাহলে তাই কর, একদিনের মধ্যেই ভুস করে ফুস। যা বলছি মন দিয়ে শোন, কাল ভোর রাতে একটা গরুর গাড়ি ডেকে নিয়ে আসবি, কেমন? কোথাও যাবেন বুঝি? হ্যাঁ, এই রাজ্য ছেড়ে চলে যাবো। এই রাজ্য ছেড়ে চলে যাওয়া মানে তো আমাদেরও ছেড়ে চলে যাওয়া। আপনি আমাদের ছেড়ে চলে গেলে আমরা যে অনাথ হয়ে যাব। তখন আমাদের কাজ বা কে দেবে? আর আর আমরা খাবোই বা কি? তোদের জন্য ভেবেছি। এই নে কিছু নে। মন্ত্রী মশাই গো, আপনি কি ভালো। বুঝলাম। কিন্তু মন্ত্রী মশাই সত্যি সত্যি পালিয়ে গেলে কি হবে? শোন, তোরা চট করে রাজবাড়িতে গিয়ে মহারাজকে বলবি যে কাল খুব ভোরে আমার বাড়িতে 4 জন রক্ষী আর একটা ঘোড়া পাঠিয়ে দিবি। যা, চট করে বলে আয় দেখিনি। আমরা এক্ষুনি যাচ্ছি। কি মহারাজ, আজ বাদে কালই তো রথযাত্রা, সেই সাথে রথের মেলা। আপনার মন্ত্রীর তো কোনো উদ্যোগই চোখে পড়ছে না মহারাজ। না 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 না, এসব নিয়ে কোনো চিন্তা করো না রানী। এক রাতের মধ্যেই মন্ত্রী ভুস করে ফস করে দেবে। চোখ খুলেই দেখবে নাগরদোলায় সার্কাসে মেলা একেবারে জমজমাট। কিরে, তোরা এই সময়? কাল ভোরবেলা গোপাল দাদুর বাড়িতে 4 জন রক্ষী আর একটা ঘোড়া পাঠিয়ে দিতে বলেছে। সাক্ষাৎ পা মুচকে গেছে বলে তার বাড়িতে নাকি ঘোড়া পাঠিয়ে দিতে হবে, সঙ্গে আবার রক্ষী। আয় আয়, গোপালকে গিয়ে বলে দিবি কিচ্ছু পাঠানো হবে না। যা যা, ভাগ এখান থেকে। গোপাল যা চেয়েছে সেটা পাঠিয়ে দিলেই কিন্তু ভালো করতেন মহারাজ, কারণ প্রয়োজন ছাড়া গোপাল কখনো কিছু চায় না। ওসব কারণ বুঝি না। পাবে না যখন বলেছি তখন পাবে না, ব্যাস। কিরে, বলেছিস? বললাম তো, কিন্তু মহারাজ ঘোড়া পাঠাবেন না। কেন? সেসব তো আমরা জানি না, শুধু মনে হলো তোমার ওপর মহারাজ খুব রেগে গেছেন। কিন্তু ঘোড়া না পেলে আমি তো অসহায়। ঘোড়া পায়ে মন্ত্রীকে ধরবো কি করে? ঘোড়া আর রক্ষী দুটোই তুমি পাবে গোপাল, পাবে। রানীমা, আপনি? হ্যাঁ গোপাল, আমি। মন্ত্রীর কথায় বশ হয়ে তোমাদের মহারাজ যখন ভুল করে যাচ্ছেন, তখন আমাদেরই তো সেই ভুল শুধরে দিতে হবে গোপাল, না হলে যে সারা রাজ্যের সর্বনাশ। হ্যাঁ রে মোটা ঘটা, সবকিছু দেখে শুনে গাড়িতে তুলেছিস তো? কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, সব কিছু তুলে দিয়েছি। এবারে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ুন। কি, আজই তো রথযাত্রা, অথচ মেলার মাঠ এখনো ফাঁকা কেন? ও সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি মন্ত্রীকে ডেকে নিয়ে এসো। ওরে ও গাড়োয়ান, আর একটু তাড়াতাড়ি চলো রে বাবা। হ্যাঁ, কোন রকমের কৃষ্ণনগরের সীমানাটা পেরিয়ে যেতে পারলে আমি বাঁচি। লক্ষ্মী, আবার তোর ওই গরু দুটো নিয়ে আর একটু তাড়াতাড়ি টানতে বল বাবা। হ্যাঁ, মহারাজ, মন্ত্রী মশাই নেই, বাড়িতে তালা দেওয়া। মন্ত্রী মশাই মনে হয় টাকা কড়ি নিয়ে পালিয়ে গেছেন। হায় হায়, এ আমার কি হলো? আমার টাকা কড়ি মান সম্ভ্রম সব যে শেষ হয়ে গেল।
কে রে? আমার গরুর গাড়ি ঘিরে ফেললি? কে? গাড়ি থেকে মুখটা বাড়ালেই দেখতে পাবেন। ওরে বাবা, এ তো গোপাল। আপনাকে গ্রেপ্তার করা হলো মন্ত্রী মশাই। কার আদেশে? বলি মহারাজের আদেশনামা কি তোমার সাথে আছে? হ্যাঁ, রানীমার আদেশপত্র আছে, এই দেখুন। হ্যাঁ, তছরূপের দায়ে এবং মহারাজকে ঠকাবার জন্যে রানীমা আপনাকে গ্রেপ্তার করতে বলেছেন। তাই পালাবার চেষ্টা না করে ভালো কথায় ধরা দিন। ব্যাস হয়ে গেল। বাড়ি চলুন মহারাজ, বাড়ি চলুন। আর কোন মুখে বাড়ি ফিরে যাব বলো তো? মহারানীকে কি বলবো? কিচ্ছু বলতে হবে না মহারাজ, ওই জোচ্চোরকে ধরে আনতে গোপাল গেছে। গোপাল? হ্যাঁ মহারাজ, আপনার অগতির গতি সেই গোপাল। এই নিন মহারাজ, আসামিকে ধরে এনেছি। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন মহারাজ, কথা দিচ্ছি আর কখনো হবে না। তোমার আর মুখ দেখতে চাই না আমি। একে এক্ষুনি অন্ধকার কারাগারে নিয়ে যাও। গোপাল, গোপাল, আমি বারে বারে তোমায় ভুল বুঝি, আর তুমি বারবার আমাকে বিপদের হাত থেকে রক্ষা করে যাও। এটা আমার কর্তব্য মহারাজ। কিন্তু মেলার কি হবে গোপাল? হবে মহারাজ, সব হবে। হয়তো নাগরদোলা বা সার্কাস হবে না, তবে প্রাণ ভরে আনন্দ তো হবে। আর আমাদের পাঁপড় ভাজা। তোদের সকলকে আজ প্রাণ ভরে পাঁপড় ভাজা জিলিপি খাবো আমি। আয় আয়। এই সকলে বলো, জয় গোপালের জয়। ছি মহারাজ, আজ রথের দিন, তাই গোপালের জয় না বলে বলুন জয় জগন্নাথের জয়। জয় জগন্নাথের জয়। জয় জগন্নাথের জয়। জয় জগন্নাথের জয়। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছি গোপাল, হাসছি গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। বুঝলে, রথের দিন ধীরে ধীরে এগিয়ে আসছে। আমাদেরও কিন্তু খুব দ্রুত প্রস্তুতি নিতে হবে। এই মুহূর্তে যদিও আমাদের রাজকোষের অবস্থা খুব একটা ভালো নয়, তবে আশা করি রথযাত্রা আমরা সুষ্ঠুভাবেই সম্পন্ন করতে পারবো। তবে কি মহারাজ? আমার মনে তো এখন একটাই চিন্তা, মন্ত্রী আবার কবে সুস্থ হয়ে উঠবে। আমি যথাসাধ্য চেষ্টা করছি মহারাজ। রোজ একবার করে মন্ত্রী মশাইকে গিয়ে দেখে আসছি, কিন্তু শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি তো দেখতে পাচ্ছি না। এখনো কথা বলতে পারছেন না। খুবই চিন্তার ব্যাপার। মহারাজ, আমি থাকতে আপনি এত চিন্তা করবেন না। আমি যখন মন্ত্রীমশাইয়ের জায়গায় দায়িত্ব নিয়েছি, তখন আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। আমরা খুব ভালোভাবেই রথযাত্রা করতে পারবো। হ্যাঁ, নিশ্চয়ই পারবো। বেশ বেশ। আচ্ছা জ্যোতিষী, তুমি বলো তো, তিথি অনুযায়ী আমাদের রথযাত্রার ভাগ্য কি? মহারাজ, তিথি অনুযায়ী আমাদের ভাগ্য অতি সুপ্রসন্ন। কৃষ্ণনগরে খুব ভালোভাবেই রথযাত্রার অনুষ্ঠান করা যাবে। দেব জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রা রথে চড়ে মাসির বাড়ি যাবে। গোটা অনুষ্ঠানটি 7 দিনে।
আর প্রতিবারের মতো বড় করে মেলাও হবে। মহারাজ, প্রতি বছর এই মেলাতে আমি, আমার গিন্নি, নাতি নাতনিরা সবাই খুব আনন্দ করি। শুধু তাই নয় গোপাল, এই রাজ্যের প্রজারাও খুব আনন্দ করে। গোপালের মনে হয় সবার আগে মেলায় গিয়ে নিজের পেট পুড়ে খাওয়ার কথাই মনে হলো। কি করব মন্ত্রী মশাই, আমি তো আর মাসির বাড়ি যাই না। মেলাতে পেট পুড়ে রসগোল্লা খাবো, সবাই আনন্দ করবে, এইটুকুই যে চাওয়া। তবে এটা কিন্তু একটা বড় দায়িত্বের বিষয় গোপাল। বিলক্ষণ মহারাজ, ঠিকভাবে দায়িত্ব না নিলে গোটা ব্যবস্থাটাই যে মাঠে মারা যাবে। আমি কিন্তু মহারাজ এই রথযাত্রার দায়িত্ব নিতে ভীষণ আগ্রহী। সে কি, তুমি কি করে পারবে? না 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 না, এ অনেক কাজ, তুমি সামলাতে পারবে না। সর্বনাশ, গোপাল দায়িত্ব নিলে আমার কোনো ধান্দাই কোনো কাজে দেবে না। না, ওকে ওকে আটকাতে হবে। হ্যাঁ, আটকাতে হবে। আমি তাও সবার বাকি সবাইকে জিজ্ঞাসা করছি যে কেউ কি এই রথযাত্রার পুরো দায়িত্ব নিতে পারবে? মহারাজ, আমি তো কবিতা বলতে পারি। আপনি চাইলে রথযাত্রার উপর কোনো কবিতা। না 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 না, কবিতা দিয়ে এই গুরু দায়িত্ব পালন তুমি করতে পারবে না কবি। মহারাজ, গোপালের কাজ ভাঁড়ামি করা। পণ্ডিত, জ্যোতিষী, বিজ্ঞানীদের নিজস্ব কাজ আছে। সেনাপতি থাকবে রাজ্যের পাহারায়, আমি মন্ত্রী। আমি এই রথযাত্রার সম্পূর্ণ দায়িত্ব সামলাবো। এটাই আমার কাজ মহারাজ। ঠিক মন্ত্রী, আমি খুব খুশি হলাম তোমার কথায়। এই না হলে আমার মন্ত্রী, তোমাকেই আমি রথযাত্রার সম্পূর্ণ কাজের দায়িত্ব দিলাম। সর্বনাশ, মন্ত্রী কাজ পালন করবে? রথ ঠিকভাবে চললে হয়। বাপ রে বাপ, তোদের তোদের এত প্রশ্ন রথ নিয়ে? হ্যাঁ দাদু, তুমি তো জানো, তাহলে বলছো না কেন? আরে আরে আমি অত কিছু জানি না, শুধু জানি শ্রী জগন্নাথ দেব তার মাসির বাড়ি যান, সঙ্গী হন বলরাম, সুভদ্রা। সবারই মাসির বাড়ি? হ্যাঁ, সবার মাসির বাড়ি। বলরাম ছিলেন কৃষ্ণের বড় ভাই, আর সুভদ্রা ছিলেন কৃষ্ণের বোন, তাই সবার মাসির বাড়ি। আর সেখানে তারা 7 দিন ছিলেন, তারপর আবার নিজেদের বাড়িতে ফিরে আসেন। সেটাকে বলে উল্টো রথ। উল্টো রথ বলে কেন? আমাদের ফিরতি পথে আসাকে উল্টো মুখে আসা বলে। রথ যেদিকে গেল আবার ফিরতি পথে চলে এলো, তাই উল্টো রথ। খুব মজা হবে, খুব। মেলায় যাব, মেলায় যাব। হ্যাঁ রে, খুব মজা হবে। আচ্ছা দাদু, রথটা কি শুধু কাঠ দিয়ে তৈরি হয়? হ্যাঁ, তাই তো জানি। শোন শোন, সেই সুদূর কলিঙ্গ থেকে একজন কারিগর আসছেন, তিনি রথ বানাবেন। তোরা তার থেকে সবকিছু ঠিকঠাক জেনে নিতে পারবি। কিন্তু কি হলো? কিন্তু বলে থেমে গেলে কেন? না মানে সবকিছু কি ঠিকঠাক হবে? এ কথা বলছো কেন? আসলে মন্ত্রী যখন নিজে থেকে আগ বাড়িয়ে কোনো কাজের দায়িত্ব নেন, তখন সেখানে ঠিকঠাক বলে কিছু হয় না গিন্নি, গন্ডগোলটাই হয়। বলো যা, তুমি কি করতে আছো? তুমি না মহারাজের মুশকিল আসান। গিনি, ও গিনি, কোথায় গেলে? এই শুনে যাও শিগগিরি। ওহ, কি হলো? এত জোরে জোরে ডাকছো কেন? কোনো বিপদ ঘটলো নাকি? আরে না না না, বিপদ কিসের? এখন তো আনন্দের সময়। আনন্দের। তোমারই এত আনন্দের কারণ কি শুনি? মন্ত্রীর অবর্তমানে এবার রথযাত্রার রথের দায়িত্ব মহারাজ আমার হাতে দিয়েছেন। তুমি শুধু দেখবে, এবার যা রথ হবে না, সবাই একেবারে ধন্য ধন্য করবে। ও কি হলো, তুমি এত শুকনো মুখ করলে কেন? আর কি বললে? শুধু ও মানে তোমার কি আনন্দ হচ্ছে না? আনন্দটা হবে কোথা থেকে শুনি? আমার রথে পড়বার মতো না আছে ভালো গয়না, না আছে ভালো শাড়ি। ও তাই এই রথে আমার মন চায় না। তোমার আনন্দ হয়েছে, তুমি আনন্দে নাচো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার গয়না আর শাড়ির জন্য কিছু মুদ্রা আমি মহারাজের থেকে চাইবো। কি খুশি তো? হ্যাঁ, এবারে খুশি, খুব খুশি। মহারাজ, আপনার কাছে আমার কিছু আর্জি আছে।
তা বলে ফেলো গোপাল। ইয়ে মানে ওই কথাটা এই রথযাত্রা বিষয়ে। এই শুরু হলো গোপালের চালাকি। গোপাল, মহারাজ যখন শুনতে চেয়েছেন তাহলে বলো, ভনিতা করবার কোনো দরকার দেখছি না। হ্যাঁ মহারাজ, আমাদের রাজ্যে অনেক গরিব চাষি আছে, গরিব মুদি আছে, আপনি তো সেসব জানেন মহারাজ। জানি তো। তাই ওই রথযাত্রা উপলক্ষে এদের জন্য কিছু অর্থের বন্দোবস্ত করতে পারলে খুব ভালো হতো। তারপর ধরুন রথে ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় কেনার জন্য যদি কিছু অর্থ দেওয়া হতো তাহলেও খুব ভালো হতো, মানে ওরা খুব খুশি হয়, এই আর কি। আমি তো ভেবেই পাচ্ছি না গোপাল, তুমি কি করে এই কথা বলছো। মানে বিশেষ করে তুমি যেখানে একজন রাজকর্মচারী, তুমি কি আমাদের রাজকোষের অবস্থার কথা ভুলে গেছো? মন্ত্রী কিন্তু ঠিক কথা বলছে গোপাল। এখন এসব দেওয়া থোয়া বন্ধ রাখতে হবে, না হলে যে রাজকোষ সামালে দেওয়া যাবে না। আর এমনিতেই রথযাত্রার জন্য যথেষ্ট খরচ হবে। দিতে হলে তুমি তোমার নিজের বেতন থেকে দাও। এ কে বারণ করেছে? তোমার বেতন কিন্তু মন্দ নয় গোপাল। পারবে না আমি জানি, তোমার মতো কিপটে লোক পারবে না। মন্ত্রী, আমি আমার বেতন থেকে নাতি নাতনিদের নিশ্চয়ই দেব মন্ত্রী মশাই, সে নিয়ে আপনি ভাববেন না। আপনি বললেও দেব, না বললেও দেব। আমার মনে হয় এখন রথের কাজের দেখভাল করাই ভালো। মন্ত্রী। হ্যাঁ মহারাজ। রথ যিনি বানাবেন তিনি কি এসে গেছেন? তিনি কলিঙ্গ থেকে আজই এসে পড়বেন মহারাজ। বেশ বেশ বেশ, তাহলে আজকে সবার কাজ এখানেই সমাপ্ত হোক। যথাজ্ঞা মহারাজ। যাই, মহারাজের কাছে গিয়ে কথাটা পারি। কি বলতে এসেছো মন্ত্রী? মহারাজ, এই মাসের বেতন কি অগ্রিম হতে পারে? মানে আমার একটু সংসারে টানাটানি চলছে। হ্যাঁ সে কি, তুমি নিজেই তো বললে রাজকোষের অবস্থা নাকি মোটেই ভালো নয়। এখন তোমাকে অগ্রিম অর্থ দিতে গেলে যে বাকিদের প্রতি সুবিচার করা হয় না মন্ত্রী। কিন্তু মহারাজ, মানে না 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 না, কোনো মানে নেই মন্ত্রী, তোমাকে কষ্ট করেই চালাতে হবে। আমি গোপালের কথাই যখন রাখতে পারিনি, তখন তোমার কথাও যে আমার পক্ষে রাখা সম্ভব নয়। এই যে শোনো, তোমাকে অনেক খবর দেওয়ার আছে। অনেক খবর? হে বলো তো শুনি। আমি না এই ময়ূরকণ্ঠী রঙের শাড়িটা নিয়ে এলাম কাপড়ের দোকান থেকে। রথে পরবো বলে দামটা কিন্তু বেশ সস্তা, মাত্র 1000 স্বর্ণ মুদ্রা। কিন্তু 1000 স্বর্ণ মুদ্রা তো এখন আমার কাছে নেই। আহা, আমি তো ধারে নিয়েছি, তুমি মহারাজের থেকে পেলে দিয়ে দেবে। আর একটা মুক্তোর মালাও নিয়ে এসেছি, রথের দিন পরবো। এটাও 1000 স্বর্ণ মুদ্রার থেকে একটু কম। ওরে বাবারে! তোমার নাম কি গো? তুমি এই কাঠ দিয়ে এত বড় রথ বানাবে? তুমি কি এখন এই কাঠ দিয়ে রথের চাকা বানাচ্ছ? আহা, তোরা চুপ কর তো, সবাই মিলে এত প্রশ্ন করলে তো মুশকিল হয়ে যাবে। কোনো মুশকিল নেই, কোনো মুশকিল নেই। আমার নাম জগন্নাথ। তুমিও জগন্নাথ বুঝি? হ্যাঁ, আমিও জগন্নাথ, তবে ভগবান জগন্নাথ নই। আমার আর একটা নাম ছিল, কিন্তু প্রতি বছর আমি রথ বানাই বলে সবাই আমাকে এখন ওই জগন্নাথ বলেই ডাকে। আমাদের রথের গল্প বলো কাকু। রথের গল্প? সে তো কত গল্পই আছে। আচ্ছা আচ্ছা, তোমাদের একটা কথা বলি। হ্যাঁ বলো বলো। এই যে রথ দেখছো, এতে কটা কাঠ লাগে জানো? আমাদের মানুষের শরীরে 206 খানা হাড় আছে, আর এই রথ বানাতেও 206 খানাই কাঠ লাগে। আমাদের মানব শরীর আর এই রথ একই গো, এক। বলো কি?
এটা তো জানা ছিল না। কত কি তো আমরা জানি না। উল্টো রথের পর রথ জ্বালিয়ে দেওয়া হয় জানো, আবার পরের বার নতুন কাঠ এলে নতুন রথ তৈরি করতে হয়। আরে, এসব তো কিছুই জানতাম না কারিগর ভাই। তুমিও কি ওই 206টি কাঠ দিয়েই রথ বানাবে? নিয়ম যখন আছে তখন সে নিয়ম তো পালন করতেই হবে কর্তা। বেশ বেশ বেশ। শোন, তোরা সব রথ বানানো দেখতে থাক, হ্যাঁ? আমি একটু ঘুরে আসি, ফেরার পথে তোদের নিয়ে যাব। আচ্ছা দাদু। রানীমা কেন ডেকে পাঠালেন? আশা করি সব কুশল আছে। ওই যে ভোলা ময়রার দোকান, যাই ওর সাথে একটু কথা বলে আসি। এই যে ভোলা, সবকিছু ভালো তো? হ্যাঁ গোপাল দাদা, বলি কিছু মিষ্টি খাবে নাকি? মিষ্টি সে খেলে ভালোই হতো, কিন্তু এখন তাড়া আছে বুঝলে। আমি তো এই গতবারের মতো এবারেও মেলায় দোকান দিচ্ছি। রসবড়া, চিড়ে গজা, জিলিপি আর ওই অমৃতি সব ভাজবো। বাবা, খুব ভালো খুব ভালো। ওই তখনই তোমার ভাজা গরম গরম মিষ্টি খুব ভালো করে খাবো। হ্যাঁ নিশ্চয়ই। এখন চলি গো। আরে মন্ত্রী মশাই, আসুন 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 আসুন। কি কেমন আছো ভোলা? আপনাদের আশীর্বাদে ভালোই আছি। খুব ভালো ভালো মিষ্টি রয়েছে দেখছি। খাবেন তো? দাও দেখি। আমাদের তিনজনকে দুটো করে রসগোল্লা, দুটো করে ছানার গজা। নিশ্চয়ই নিশ্চয়ই। ভোলা, এবারে রথের মেলায় দোকান দিচ্ছ তো? নিশ্চয়ই। আমার হাতে বানানো ওই গরম রসবড়া খাবার জন্য সবাই মুখিয়ে থাকে। নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু এবারে মেলায় বসার জন্য কিন্তু প্রতিদিন 100 মুদ্রা কর দিতে হবে, মনে রেখো। সে কি অবাক হলে নাকি? মনে হয় বুঝতে পারেনি। না না না, মানে আমি তো বাল্যকাল থেকে এই মেলায় দোকান দিচ্ছি, আমাকে কখনো এইরকম কর তো দিতে হয়নি। মহারাজ তো আমাদের থেকে এই কর কোনো দিন নিয়ে থাকেনি। এবার নেবে, কারণ এবার রাজকোষের অবস্থা ভালো নয়। ও, আমি কি এত দিতে পারবো? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই চেষ্টা করো। আমরা আবার আসবো, আমাদের হাতে দিলেই হয়ে যাবে। চল সবাই চল। প্রণাম রানীমা, আপনার সাথে গোপাল ভাঁড় দেখা করতে এসেছেন। হ্যাঁ, পাঠিয়ে দাও। আমাকে ডেকেছেন রানীমা? হ্যাঁ গোপাল, আসলে তোমাকে কিছু অর্থ দেবার জন্যই আমি ডেকেছি। অর্থ? হ্যাঁ, নাও, এতে কিছু অর্থ আছে। এই অর্থ দিয়ে তুমি তোমার নাতি নাতনিদের জন্য কিছু জামা কাপড় কিনে দেবে, এতে ওরা খুব আনন্দ পাবে আর আমিও খুব খুশি হব গোপাল। আপনার ভালোবাসায় আমি কৃতজ্ঞ রানীমা। কৃতজ্ঞতার থেকেও বড় হলো ভালোবাসা। তুমি যেমন আমাকে আর মহারাজকে খুব ভালোবাসো, তেমনি আমরাও তুমি এবং তোমার পরিবারকে ভালোবাসি গোপাল। তবে একটা কথা, আমি যে তোমাকে অর্থ দিলাম সেটা যেন কেউ জানতে না পারে গোপাল। নিশ্চয়ই রানীমা। গোপাল এই সময় এখানে কি করছে? হাতে কি থলি দেখলাম মনে হলো। গোপাল নিশ্চয়ই রানীমার থেকে কিছু পেল। গোপালের এত ভাগ্য দেখে আমার হাত পা একেবারে জ্বলে যায়। আমার এমন ভাগ্য হলো না। বলি, কি হলো তোমার ভোলা? এই তো একটু আগে তোমাকে কত হাসি খুশি দেখে গেলাম, আর এখন মাথায় হাত দিয়ে কিরকম মনমরা হয়ে বসে রয়েছো। মন্ত্রী মশাই তো বলে গেলেন এবারে রথের মেলায় দোকান দিতে হলে প্রতিদিন 100 মুদ্রা করে কর দিতে হবে। সে কি? এটাই নাকি মহারাজের আদেশ। এখন আমি ওই প্রতিদিন 100 মুদ্রা করে কর দেব কোথা থেকে বলো তো গোপাল দাদা? অসম্ভব। না না না, রাজা মশাই এরকম আদেশ দিতেই পারেন না। কিন্তু মন্ত্রী মশাই যে বলে গেল। এইবার মন্ত্রীর শয়তানি শুরু হয়েছে। না, আমিও এর শেষ দেখে ছাড়ব। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমাকে কাল রাজসভায় যেতে দাও। আমি এই বিষয়ে কাল রাজসভায় প্রশ্ন তুলব। এটা কৃষ্ণনগর, মগের মুলুক নয়।
আমি ওই কাপড়ের দোকান থেকে এসেছিলাম একটা ময়ূরকণ্ঠী শাড়ির জন্যে। বুঝেছি, তুমি তো স্বর্ণকার। আগে আমি এসেছিলাম মুক্তোর হারের যে বাকি রয়েছে। কি ব্যাপার গিন্নি, এরা এখন কেন এসেছে? ও মা, আজ বাদে কাল রথ, এখন আসবে না তো কখন আসবে শুনি? ও হ্যাঁ, পরশুই তো রথ। তাহলে তাহলে আর কি, সর্বনাশ হয়ে গেল। যেটুকু অবশিষ্ট ছিল সেটুকুও গেল। ওদিকে গোপাল তার নাতি নাতনিদের জামা কাপড় কিনে দিচ্ছে। উফ, কি ব্যাপার গো, বলে বিড়বিড় করছো কেন? বিয়ে না মানে হিসেব করছিলাম, হিসেব করছিলাম। এত হিসেবের কি আছে? তোমার কি আর মনে আছে? আমি তোমায় হিসেব বলে দিচ্ছি। আমার ময়ূরকণ্ঠী শাড়ির জন্য 1 সহস্র মুদ্রা। এই নাও। আগে আপনার অনেক কৃপা। আর ইনি পাবেন 900 মুদ্রা। বোঝো কাণ্ড, এ তোমার সেই মুক্তার মালার জন্য? হ্যাঁ গো হ্যাঁ। কি এবার খুশি? ভীষণ খুশি। আমি যে পথে বসে গেলাম, প্রায় হাত একেবারেই শূন্য। না না, বসে থাকলে চলবে না, এক্ষুনি আমাকে বটার ঘটার সাথে কর তুলতে যেতে হবে। হ্যাঁ, কি সুন্দর হয়েছে রথখানা। কত বড় রথ, চোখের সামনেই তো তৈরি হতে দেখলাম। কিন্তু এত বড় রথ উল্টো রথের পর নষ্ট করে দেওয়া হবে? এছাড়া যে আর উপায় নেই। সামনের বছর নতুন রথ হবে। তবে কেউ যদি চায় রথ রেখে দিতে, তা সে পারে, কিন্তু এই রথ কখনোই সামনের বছর ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তুমি এবার আমাদের জগন্নাথ দেবের গল্প বলো। গল্প? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো তোমরা, শোনো শোনো। বটা, সব দোকান থেকে কিন্তু কর তুলতে হবে। হ্যাঁ, কোনো চিন্তা নেই মন্ত্রী মশাই। যদি কেউ না দিতে চায় তাহলে কি করব? ধরে ওই লাঠি পেটা করতে পারি। না না, ওসবের দরকার নেই। এখানে যারা এসেছে সবাই তো জানে যে মেলা শুরু হওয়ার আগেই কর দিতে হবে, নাহলে দোকান তুলে দিতে হবে। হ্যাঁ, বুঝে গেছি। চল ঘটা, কাজে নেমে পড়া যাক। এই যে আবুল, বড় লাটিম খেলার দোকান দিয়েছ দেখছি, সাথে মাটির পুতুল। বাহ বাহ, এবারে কর দিয়ে ফেলো। হ্যাঁ, কর দেব না। বটে, কর দেবে না? তাহলে তোর দোকান তো আর থাকবে না। তোমার কি কথা শুনি? দামি কাপড়ের দোকান দিয়েছো এখানে, ঝটপট কর দাও। দেব না। কর দেব না, কর দেব না। আমরা কর দেব না। হ্যাঁ, কর দেব না, দেব না। হতভাগার দল, তোদের সব দোকান জ্বালিয়ে দিতে পারি জানিস? কর না দিলে তোদের কপালে শনি গুতাবে রে। কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। আমাদের গোপাল দাদা আছে। আমাদের গোপাল আছে, সেই রক্ষা করবে। আমাদের রক্ষা করবে গোপাল দাদা। গোপাল? সে কি করবে? সে তো একটা ভাঁড়। আর মন্ত্রী, তুমি একটা বদমাইশ। কে? মহারাজ, আপনি এখানে? তোমাকে তোমাকে ধন্যবাদ জানাই গোপাল। আজ আজ তোমার জন্যই মন্ত্রীর এত বড় বদমাইশি ধরা পড়ে গেল। না মহারাজ, শুনুন না, আপনি ভুল করছেন। মানে রাজকোষের অবস্থা তো ভালো না। মন্ত্রী মশাইয়ের হাত টানের স্বভাবটা আর গেল না। কি? তুমি রথে বসার জন্য প্রতিটি দোকান থেকে 100 মুদ্রা করে কর নিচ্ছ? আমি কি এত দরিদ্র বলে মনে হয় তোমার? ছি 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 ছি। আজ আমি নিজের চোখে তোমার ধান্দাবাজি দেখে নিলাম। মহারাজ, আপনি বুঝতে পারছেন না। থাক, আমি যা বোঝার বুঝে গেছি। তোমাকে এই মুহূর্তে বরখাস্ত করা হলো, আর তোমার এই 2 শাগরেদকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। ওরে বাবা রে! আমাদের অন্য কোনো রাজ্যে দেখলেই সবাই তাড়িয়ে দেবে মহারাজ। আপনার দুটি পায়ে পড়ি মহারাজ, আপনার দুটি পায়ে পড়ি। তোমরা দূর হয়ে যাও। আর মন্ত্রী, তোমাকে রথের দায়িত্ব আর নিতে হবে না।
তুমিও বিদেয় হও। হ্যাঁ, আজ থেকে গোপালই রথের সব দায়িত্ব নেবে। জয় গোপালের জয়, জয় গোপালের জয়।